নেত্রকোনায় ট্রলার ডুবিতে ৫ শিশু সহ ১০ জনের লাশ উদ্ধার। ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা। বরিশালে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের ৬ আরোহী নিহত। দেশে আবারও বেড়েছে করোনায় মৃত্যু। একদিনে প্রাণ গেল ৪১ জনের। শিশুদের ঝুঁকি বাড়াচ্ছে জটিল রোগ MIS। ঘাটতি না থাকলেও লাগামহীন পেঁয়াজের বাজার। সিন্ডিকেটের কারসাজির অভিযোগ। খাতুনগঞ্জে ফোন কলেই কোটি কোটি টাকার ব্যবসা। কাগজপত্র না থাকায় দাম বাড়ে যখন তখন। নারায়ণগঞ্জে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৫ লাখ টাকা করে দিতে হবে তিতাসকে। হাইকোর্টের নির্দেশ। মসজিদের নিচে এখনও লিকেজ খুঁজছে তিতাস। এবং সাগরে মাছ ধরায় ভারতীয়দের ধারে কাছে নেই বাংলাদেশি জেলেরা। আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষণের অভাবকে দুষছেন সংশ্লিষ্টরা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি সাজিদ রাজু। নেত্রকোনায় গোমাই নদীতে ট্রলার ডুবির ঘটনায় ৫ শিশুসহ ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৩ জন নারী। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। বালু ভর্তি একটি নৌযানকে দ্রুত গতিতে ওভারটেক করতে গিয়েই সংঘর্ষের পর এই প্রাণহানি বলে জানিয়েছে পুলিশ। সুনামগঞ্জের ধর্মপাশার মধ্যনগর থেকে বুধবার সকালে ট্রলারে করে নেত্রকোনার ঠাকুরকোনা যাচ্ছিলেন ৩৫ যাত্রী। গোমাই নদীর রাজনগর এলাকায় পৌঁছালে বালু বোঝাই একটি নৌযানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। পরে ১০ জনের লাশ উদ্ধার করা হয়। নদী খুবই ছোট এবং স্রোত বেশি, সেই জন্যই বড় ট্রলার আসাতে যাত্রীবাহী ট্রলারগুলোর সমস্যা হয়। হ্যাঁ, এটা কিছুদিন পর পরই এই ঘটনাগুলো ঘটে। প্যাসেঞ্জার অনেক আমরা এখনো পাই নাই। ১০ জন আমরা পাইছি মৃত অবস্থায়। এই বাকি যে ২০-২৫ জন আছে এরা স্রোতের টানে কোথায় যেন এখন আছে, এই মুহূর্তে আমরা সংখ্যাটা নির্ধারণ করতে পারছি না। দুর্ঘটনার পর বেশ কিছু যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ রয়েছেন অন্তত ২ জন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলার পুলিশ সুপার। ট্রলার চালকের খামখেয়ালি পড়াতেই এই প্রাণহানি বলে জানান তিনি। ট্রলারটি ঘাটে ভিড়ানোর পথিমধ্যে এটি যেহেতু সোজা যাচ্ছিল তখন ধাক্কা লাগে এবং সেখানে উল্টে যায়। কিন্তু এক্স্যাক্টলি ট্রলারে কত লোক ছিল সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কেউ বলতে পারে না। এই কারণে কারণ বিভিন্ন লোক কিন্তু বিভিন্ন জায়গায় থেকে ঘাট থেকে উঠেছে। এর আগেও গত ৫ই আগস্ট নেত্রকোনার মদনে ট্রলার ডুবিতে ১৮ জনের মৃত্যু হয়। অতিরিক্ত যাত্রী বোঝাই করার কারণে বারবার জেলার নদী ও হাওরে নৌ দুর্ঘটনা হচ্ছে। সাধারণ মানুষের এমন অভিযোগ থাকলেও বৈরী আবহাওয়াকেই প্রধান কারণ হিসেবে দেখছে প্রশাসনের কমিটি। সময় সংবাদ, নেত্রকোনা। ঢাকা বরিশাল মহাসড়কে বাস, কাভার্ড ভ্যান ও অ্যাম্বুলেন্সের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেছে ৬ জনের। নিহতরা সবাই অ্যাম্বুলেন্সে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। পেঁয়াজের বাজার আবার অস্থির হতে শুরু করেছে। মাত্র ১ সপ্তাহের ব্যবধানে সব ধরনের পেঁয়াজের দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে। পর্যাপ্ত সরবরাহ সত্ত্বেও কারসাজি করে দাম বাড়ানোর অভিযোগ উঠেছে। এখনই বাজার তদারকির তাগিদ কৃষি বিশেষজ্ঞদের। মন্ত্রী বলছেন তথ্য সংগ্রহ করা হচ্ছে। ২-১ দিনের মধ্যে সার্বিক পরিস্থিতির তুলনামূলক চিত্র মিলবে। হরিপদ সাহার রিপোর্ট। দেশে পেঁয়াজের উৎপাদন ও চাহিদা কত সেটা নিয়ে প্রতিষ্ঠানভেদে ভিন্ন ভিন্ন তথ্য রয়েছে। কৃষি বিভাগ বলছে চলতি বছর উৎপাদন হয়েছে প্রায় ২৪ লাখ মেট্রিক টন। এর মধ্যে সংরক্ষণ দুর্বলতায় পচে যায় ৩০%, যা প্রায় ৭.৫ লাখ মেট্রিক টন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ইতোমধ্যে ভারত থেকে ৮ লাখ মেট্রিক টনের বেশি পেঁয়াজ আমদানি হয়েছে। এসব পরিসংখ্যান বলছে দেশে পেঁয়াজের কোনো ঘাটতি নেই। কিন্তু তারপরও ১ সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত। পেঁয়াজের প্রতি পাল্লা বেড়ে গেছে ৫০ থেকে ৬০ টাকা। সিন্ডিকেটের মাধ্যমে তারা এগুলো করতেছে। বাজারে আসছি দেখতেছি পেঁয়াজের মধ্যে বাজারে ভর্তি আছে পেঁয়াজ, কিন্তু হঠাৎ করে দাম জিজ্ঞেস করলে ঊর্ধ্বগতির দাম। দেশি বীজ বিক্রি হইতেছে হলো আপনার পাবনাটা বিক্রি ৬০, ৫৮, ৬০, আর মানিকগঞ্জ বিক্রি হইতেছে হলো ৬৫। গত বছর অক্টোবরে ভারত পেঁয়াজের রপ্তানি বন্ধ করে দিলে এর ঝাঁজ ঠেকে কেজি প্রতি প্রায় ৩০০ টাকায়। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে এখনই শক্ত পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন এই বিশ্লেষক। বাংলাদেশে এবার পর্যাপ্ত পেঁয়াজ আমদানি করা হয়েছে। উৎপাদিত পেঁয়াজ, কৃষকের উৎপাদিত পেঁয়াজ থাকা সত্ত্বেও একটি চক্র আজকে আপনার পেঁয়াজের দাম বৃদ্ধি করে নৈরাজ্যকর পরিস্থিতি আপনার সৃষ্টি করতে তারা একটা নাটক সাজাচ্ছে। আমরা মনে করি এই ক্ষেত্রে সরকারের অবশ্যই আমরা মনিটরিং জোরদার করা উচিত। বাণিজ্য মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে পেঁয়াজের মূল্য বাড়ানোর চেষ্টা করা হলে সরকার কঠোর আইনি ব্যবস্থা নেবে।
আমরা বলতেছি এটাকে ইম্পোর্টটাকে বাড়ানোর জন্য আমরা ওয়াচ করছি, আমাদের কৃষি মার্কেটিং ডিপার্টমেন্ট তারাও বাজারই করতেছে। আমরা আরো একদিন দুদিন পরে একজাক্ট তথ্যগুলো নিচ্ছি, আমি জানাবো যে কেন উৎপাদন এবং আমাদের কতটা ইম্পোর্ট হয়েছে পরিসংখ্যান নিয়ে আমাদের তুলনামূলক এটা বিচার দিচ্ছি। আমাদের উচ্চ জমিতে পেঁয়াজ করা যাবে, সেই ভ্যারাইটি আমরা পেয়েছি, এটা আমরা করার চেষ্টা করতেছি। এই অবস্থায় পেঁয়াজের বাজারের অস্থিরতা কমাতে টিসিবি আগামী 13 তারিখ থেকে খোলা বাজারে বিক্রি শুরু করবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। এদিকে ফোন কলের মাধ্যমেই চলে চট্টগ্রামের খাতুনগঞ্জে কোটি কোটি টাকার বেচা বিক্রি। পেঁয়াজ সহ কাঁচা পণ্যের ক্ষেত্রে আমদানির কাগজ বা ক্রয়ের কোনো রসিদ দেখায় না কোনো পক্ষ। আমদানি না করেই কমিশনে চলে ব্যবসা, আর এতেই যখন তখন দাম বাড়ানো যায়। শফিকুল আলমের প্রতিবেদন। প্রতিদিন হাজার কোটি টাকার ব্যবসা হয় দেশের বৃহত্তম ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে। কোটি কোটি টাকার পুঁজি থাকার পরও পেঁয়াজ, আদা, রসুন সহ কাঁচামাল আমদানি করতে চায় না কোনো ব্যবসায়ী। সবাই করেন কমিশনে ব্যবসা, কারণ লাভ হলেও কোনো ক্ষতি হয় না এই পদ্ধতিতে। যখন তখন বাড়িয়ে দেওয়া যায় পণ্যের দাম, দেখানো যায় নানা অজুহাত। আমাদের কোনো ক্রয় রসিদ থাকে না, আমরা খরচ বিক্রি করি না। আমদানিকারক 5 করে ভাগ করে মালটা বেচে উঠতে চেষ্টা করে, অতএব কোনো চালান নির্দিষ্ট করে থাকে না। তখন জরিমানা করা হয়, বলা হচ্ছে যে আমরা নাকি মজুতদারি করতেছি, আমরা নাকি নিজের ইচ্ছা মতো পেঁয়াজের দাম বাড়াচ্ছি। বর্ডারের রেট নিয়ন্ত্রণ করলে এখানে অটোমেটিক নিয়ন্ত্রণ হয়ে যাবে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মূল্য তালিকা ও বেচা বিক্রির কাগজপত্র দেখানোর নিয়ম রয়েছে। চালান না দেখানোকে বাজার অস্থিতিশীল করার কৌশল হিসেবে দেখছেন ভ্রাম্যমাণ আদালত। কিন্তু ফোন কলের মাধ্যমে যদি এই পেঁয়াজটার দাম নির্ধারণ করা হয় তাহলে অবশ্যই এখানে একটা ফাঁকফোকর থেকে যায়। ডকুমেন্টটা এটা তারাও তাদের মতো করে ব্যাখ্যা দিচ্ছেন, তো আমরা এটা নিয়ে আরও আলোচনা করব। আমরা এটার একটা সমাধানে আসতে চাই আর কি। এদিকে পেপারলেস ব্যবসাকে চোরাচালানের সাথে তুলনা করেছে ক্যাব। এটা কিন্তু একইভাবে এটা একটা চোরাচালানি ব্যবসার মতো। একটা মানি রিসিট থাকবে, বিক্রেতার রসিদ থাকবে, কি দামে কেনা সেটা থাকবে, এবং কোন কোম্পানি কোন বিক্রেতা তাকে আমদানিকারক তাকে বিক্রি করছে সেটার সুনির্দিষ্ট ঠিকানা, মোবাইল নম্বর, কন্ট্যাক্ট নম্বর এগুলো থাকবে। আমদানির কাগজপত্র দেখাতে না পারায় কিছু ব্যবসায়ীকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এর প্রতিবাদে রাস্তায় ব্যারিকেড দিয়ে সোমবার আন্দোলন করে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। পিয়ন হয়েও অট্টালিকার মালিক তিনি, বলছি স্বাস্থ্যের দুর্নীতিবাজ আফজালের কথা। স্থানীয়রা জানান, স্বাস্থ্য অধিদপ্তরে চাকরির সুবাদে পেয়ে যান আলাদিনের চেরাগ। দুদক আইনজীবী বলছেন, অস্ট্রেলিয়া, কানাডা ও মালয়েশিয়ায় তার অর্থ পাচারের তথ্য মিলেছে। আফজাল হোসেনের রিপোর্ট। ফরিদপুর শহর থেকে 10 মিনিটের পথ পাড়ি দিলেই স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অফিস সহকারী আফজালের ট্যাপা খোলার বাড়ি। সেই বাড়ি দেখে চক্ষু চড়ক গাছ হবেই। স্থানীয়রা জানালেন, আফজালের বাবা সিএনবি ঘাটে কাজ করতেন। ছেলে স্বাস্থ্য অধিদপ্তরের পিয়নের চাকরি পাওয়ার পর আঙ্গুল ফুলে কলা গাছ। ওর বাপ মা গাঙ্গে গাঙ্গে মাছ মারতো, এখন কইতে টাকা হয়েছে বই ফুরে আমরা কইতে পারবো না। বললাম চাকরি করতো স্বাস্থ্য সচিবের পিয়ে নাকি, এই হচ্ছে। এর ঠিক পাশেই আরেকটি রাজপ্রাসাদ গড়েন আফজাল। বলা হয় এটি তার ভাইয়ের বাড়ি, কিন্তু সেই ভাই করেন ভুসির ব্যবসা। কি চাকরি করতো তা তো এটা আসলে এসে ডিগিস্তরে আসলে সে সেনবি ঘাটে ভুসিমালা ব্যবসা করে। দুদক আইনজীবী বলছেন, শুধু এই দুটি নয়, রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় আরও 24টি প্লট ও ফ্ল্যাট রয়েছে আফজাল দম্পতির। মিলেছে অস্ট্রেলিয়া, কানাডা ও মালয়েশিয়ায় প্রায় 300 কোটি টাকা অর্থ পাচারের তথ্য। হাজার হাজার কোটি টাকার মানি লন্ডারিংয়ের অপরাধের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে, এবং আমাদের দুদকের অনুসন্ধানে ওনার অস্ট্রেলিয়াতে, কানাডা এবং মালয়েশিয়াতে মানি লন্ডারিংয়ের কিছু নথিপত্র পাওয়া গেছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি কোর্টে আত্মসমর্পণ করেছে আফজাল। এখনও ধরাছোঁয়ার বাইরে তার স্ত্রী। 1200 টাকার বেতনে চতুর্থ শ্রেণীর কর্মচারী হয়েও 20 বছরে হাজার কোটি টাকার মালিক হন আফজাল দম্পতি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অবৈধ অস্ত্র ও ভারতীয় রুপি উদ্ধার মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিমের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। দুপুরে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আলাদা দুটি অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে মামলার অপর 2 আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত 15 জুলাই সাতক্ষীরার দেবহাটা উপজেলার
কোমরপুর সীমান্ত এলাকা থেকে শাহেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় অবৈধ অস্ত্র ও গুলিসহ ভারতীয় রুপি। এ ঘটনায় শাহেদ সহ 3 জনকে আসামি করে দেবহাটা থানায় মামলা করে র্যাব। করোনায় শিশুদের বিপদ বাড়াচ্ছে মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি সিন্ড্রোম বা MIS। দেশে শনাক্তের হার বাড়ছে শঙ্কাও। এপ্রিলে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রে শনাক্তের পর মে মাসেই বাংলাদেশে প্রথম শনাক্ত হয় এই রোগটি। এ রোগে কিডনি, হৃৎপিণ্ড, লিভার সহ একাধিক অঙ্গ আক্রান্ত হওয়ায় শিশুদের মৃত্যু ঝুঁকি বেশি থাকে। তবে 72 ঘন্টার মধ্যে চিকিৎসা শুরু করতে পারলে সুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। শামসুল আরেফিনের প্রিন্সের ছবিতে দেখুন মুজাহিদ শুভর রিপোর্ট। সম্প্রতি ঢাকা শিশু হাসপাতালে বিরল রোগ MIS এ আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে 3টি শিশু। একজন সুস্থ হয়ে বাড়িতে ফিরলেও 2 জন এখনও চিকিৎসাধীন। 105-এর উপর জ্বর হচ্ছে, তার যা খাইতো সাথে সাথে বমি করে ফেলে দিত, আর প্রচুর পাতলা পায়খানা ছিল। ও উঠতে পারতো না, ওর শরীরে প্রচন্ড ব্যথা ছিল, র্যাশগুলো বেড়ে যাচ্ছিল শরীরে, খাওয়া দাওয়া তো বন্ধ, কিচ্ছু খাইতো না। টানা 5 দিন মাত্রাতিরিক্ত জ্বর, অস্বাভাবিক দুর্বলতা, পেটে ব্যথা সহ শরীরে র্যাশ উঠলে শিশুকে বাড়িতে না রাখার পরামর্শ চিকিৎসকদের। শরীরের একাধিক অঙ্গ একসঙ্গে আক্রান্ত হওয়ায় ICU সুবিধা সম্বলিত বড় হাসপাতালে শিশুকে নিয়ে আসার আহ্বান তাদের। চিকিৎসাটা যত আর্লি শুরু করব, রিকভারি তত তাড়াতাড়ি হবে। এবং মাল্টিডিসিপ্লিনারি হাসপাতাল যেগুলো, সেগুলোতে আসলে সবচেয়ে ভালো হয়, কারণ এখানে সব সাবজেক্টের ডাক্তারদের ইনভলভমেন্ট দরকার আছে। তবে ভয় পাওয়ার কিছু নাই। অনেকে হয়তো শুধু একটু জ্বর, কাশি, র্যাশ তাতেই ভয় পাচ্ছেন। যেহেতু এটা হার্টের প্রবলেমটা বেশি হয়, সেহেতু হার্টে ইকোকার্ডিও প্রপারলি করতে হবে এবং করে একদম যে শিশু কার্ডিওলজি যারা আছে তারাই সাধারণত ভালোটিকে ডিল করে। ইতোমধ্যেই ঢাকার কয়েকটি হাসপাতালে 30-এর বেশি শিশু শনাক্ত হলেও 106 ডিগ্রি জ্বর নিয়ে ভর্তি হওয়া একটি শিশুকে সুস্থ করতে দ্বিতীয় ধাপের চিকিৎসা দিতে হয়েছে। তাই সুস্থ হয়ে শিশুরা বাড়ি ফিরলেই অভিভাবকদের নিশ্চিন্ত হবার সুযোগ নেই বলে জানিয়েছেন এই শিশু বিশেষজ্ঞ। ফলো আপ তো এই রোগের ক্ষেত্রে অসম্ভব গুরুত্বপূর্ণ। পরে জটিলতা নিয়ে প্রেজেন্ট করতে পারে, কিন্তু অনেক সময় ভেসেলগুলি অনেক সংকুচিত হয়ে যায়, রক্ত চলাচল কমে যায়। এটা হার্টেও যেমন রক্ত চলাচল কমে যেতে পারে, ব্রেনেও কমে যেতে পারে, মৃত্যুও ঘটতে পারে। তবে চলমান বাস্তবতায় এই রোগ শনাক্ত বা নিয়ন্ত্রণে IEDCR এখনো মনোযোগ দিতে পারেনি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালক। আমরা যে কার্যক্রমগুলো করছি রিসার্চ পারপাসে, এইটার বাইরে আর কি এই মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি ডিজিজের কোনো কিছু এই মুহূর্তে আমাদের আমরা এটার উপরে কোনো কিছু করছি না। বিশ্বের ন্যায় বাংলাদেশেও 21 বছরের কম বয়সী শিশুদের মধ্যে দেখা দিচ্ছে বিরল এই রোগ। কোভিডের সাধারণ লক্ষণ শ্বাসকষ্ট বা কাশি নেই এমন শিশুদের মধ্যেও দেখা দিচ্ছে জটিলতা। তাই দ্রুত রোগ শনাক্তে সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসকদের মধ্যে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির আহ্বান বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। করোনা আক্রান্ত হয়ে দেশে একদিনে 41 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1827 জন রোগী। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,31,078 জন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 14,775 জনের। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 16,74,452 জনের। 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 1,827 জন। মোট আক্রান্ত 3,31,078 জন। 24 ঘন্টায় মারা গেছেন 41 জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 4,593 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,995 জন। মোট সুস্থ হয়েছেন 2,30,804 জন। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে 5 লাখ টাকা করে দিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী 7 দিনের মধ্যে এই টাকা দিতে বলা হয়েছে। আদালত বলেছেন, বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্ট দপ্তরগুলো কেউ দায় এড়াতে পারে না। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের দায় কার তা নিয়ে চলছে তদন্ত। প্রথমে বিস্ফোরণের কারণ হিসেবে এসি বিস্ফোরণের কথা বলা হলেও এখন সামনে আসছে গ্যাস লিকেজের বিষয়টি। মসজিদ কমিটি বলছে ঘুষ না দেয়ায় লিকেজ ছাড়ায়নি তিতাস। তিতাস বলছে তাদের জানানোই হয়নি।
এ নিয়ে হাইকোর্টে রিটের শুনানি শেষে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে 7 দিনের মধ্যে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কাছে 1,85,00,000 টাকা দিতে বলা হয়। পরে জেলা প্রশাসক আহত ও নিহতদের পরিবারের মাঝে 5 লাখ টাকা করে বিতরণ করবে। একই সঙ্গে প্রত্যেক পরিবারকে কেন 50 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আদালত পর্যবেক্ষণে বলেন, তিতাস, রাজুক, ডিপিডিসি ও মসজিদ কমিটি এই দুর্ঘটনার দায় এড়াতে পারেন না। কোর্ট বলছে যে বিদ্যুৎ গ্যাসের পাশাপাশি বিদ্যুৎ, মসজিদ কমিটি, রাজুক এবং তিতাস অন্যান্য অল কনসার্নের যারা রেসপন্সিবিলিটি আছে তাদেরকে পার্টি করা হয়েছে এবং তাদের দায় দায়িত্ব চূড়ান্ত হিয়ারিংয়ের মধ্যে শোনা হবে। রাষ্ট্রপক্ষ বলছে তারা এই আদেশ স্থগিত চাইবেন, কেননা তদন্ত রিপোর্ট আসার আগেই এমন আদেশ সঠিক হয়নি। শুধুমাত্র একটি অথরিটির উপরে হয় তাহলে সমস্ত তদন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে। এদিকে স্বজনদের মৃত্যুর সুষ্ঠু বিচার চাইলেন হতাহতদের পরিবার। 50 লাখ কেন, যদি 50 কোটি টাকাও দেয় তারপর আমি তো আমার ভাই ফিরা পাবো না, আমার মেয়ে খাইতে পারে বাবা, এরকম আমি আবদার চাই। আমরা আশা করি যে হাইকোর্ট যেই নির্দেশনা দিয়েছেন সেটা যেন রায়ের ভিতরে সীমাবদ্ধ না থাকে। অন্যদিকে নারায়ণগঞ্জে মসজিদে গ্যাস লিকেজ শনাক্ত করতে ঘটনাস্থলে তৃতীয় দিনের মতো খোঁড়াখুড়ি করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভোলাসহ উপকূলীয় 7 জেলার 16 উপজেলার উপকূলীয় চরাঞ্চলে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পে 10 কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে প্রকল্প পরিচালক নিতাই চন্দ্র দাসের বিরুদ্ধে, যার প্রমাণ পেয়েছে মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। তবে অভিযুক্ত প্রকল্প পরিচালক অনিয়মের কথা অস্বীকার করেছেন। নাসির উদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। বিশেষ অগ্রাধিকার প্রকল্পের অধীনে 95 কোটি টাকা ব্যয়ে উপকূলীয় চরাঞ্চলে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্প গ্রহণ করে প্রাণী সম্পদ অধিদপ্তর। এর আওতায় ভোলা জেলায় দৌলত খান, লালমোহন ও চরফ্যাশন উপজেলার 15টি ইউনিয়ন রয়েছে। 2019 সালের শেষ দিকে মাঠ পর্যায়ে কাজ শুরু হয় প্রকল্প পরিচালক ডাক্তার নিতাই চন্দ্র দাসের তত্ত্বাবধানে। ডিপিপি অনুযায়ী প্রতিটি সুবিধাভোগীকে 20টি হাঁস, 20টি মুরগি, 3টি ভেড়া, একটি শেড ভ্যাকসিন ও খাদ্য সামগ্রী দেওয়ার কথা। কিন্তু নামে বেনামে যেসব উপকরণ ও প্রাণী সরবরাহ করা হয়েছে তাতে প্রকল্পের প্রায় 10 কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে প্রকল্প পরিচালকের বিরুদ্ধে। যে সমস্ত হাঁস মুরগি ভেড়া দিয়েছে সম্পূর্ণই মারা গেছে এবং নিম্নমানের খাদ্য দিছে। সরবরাহ করা হাঁস মুরগির অধিকাংশই বিতরণের পরপরই মারা যায়। জীবিত হাঁস মুরগির জন্য বর্তমানে যেসব খাবার সরবরাহ করা হচ্ছে তাও পচা ও খাবার অনুপযোগী বলে দাবি সুবিধাভোগীদের। আমার ইউনিয়নে পুরো সার্ভে আমি করে দিয়েছি, আমার 2000 টাকা দিছে আর ফর্ম বাবদ 1000 টাকা। প্রকল্পের তদন্তে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পাওয়ার কথা জানান তদন্ত কর্মকর্তা। খাবার দেওয়া হয়েছে সেগুলো নিম্নমানের, তো আমরা সেটি এবং এখানে যে ট্রেনিংটা দেওয়া হয়েছিল হাঁস মুরগি পালনের জন্য সেই ট্রেনিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্লাস না নিয়ে ট্রেনিংয়ের ভাতা নিয়ে যাওয়া হয়েছে। তবে সব অভিযোগ অস্বীকার করে প্রকল্প সঠিকভাবে চলছে বলে দাবি প্রকল্প পরিচালকের। উপভোগীদের উপকরণ, প্রশিক্ষণ থেকে শুরু করে সকল কাজ সুন্দরভাবে হয়েছে এবং খুব ভালোভাবে প্রকল্প চলছে। উপকূলের 16 জেলার 34,408 জন নারী এ প্রকল্পের সুবিধাভোগী। প্রাথমিক পর্যায়ে 20,000 সুবিধাভোগীর মধ্যে হাঁস, মুরগি, ভেড়া, শেড ও খাবার সরবরাহ করা হয়েছে। সময় সংবাদ, ভোলা। দেশের বিশাল সমুদ্র সীমায় রয়েছে ব্যাপক মৎস্য সম্পদ, কিন্তু সেটা আহরণে নেই জেলেদের আধুনিক যন্ত্রপাতি। মৎস্যজীবীরা বলছেন আধুনিকায়ন বা প্রশিক্ষণে সরকারের নেই কোনো উদ্যোগ। তবে স্থানীয় প্রশাসন বলছে বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম। সমুদ্রে একই স্থানে বাংলাদেশ ও ভারতের জেলেরা মাছ ধরছে। বাংলাদেশি জেলে ট্রলার যেখানে মাছ শূন্য, ভারতীয় ট্রলার সেখানে মাছে টইটুম্বুর। ভারতীয় ট্রলার থেকে একবার জাল ফেলে একদিনে যে পরিমাণ মাছ আহরণ করা হয় তা ধরতে বাংলাদেশি জেলেদের সময় লাগে 15 থেকে 20 দিন। ভারতে অনেক যন্ত্রপাতি আছে, তারা ওই যন্ত্র দিয়ে ওইগুলো দেখে এবং তারা ওই 5 দিনে 4 দিনের ভিতরে অনেক পর্যাপ্ত পরিমাণে মাছ পায়। বাংলাদেশি জেলেদের অভাব রয়েছে প্রয়োজনীয় প্রশিক্ষণের। এখনো তারা গভীর সমুদ্রে মাছের অবস্থান নির্ণয় করেন পানির রং ও স্রোত দেখে। ভারতের উন্নয়ন বেশি, এরা কৌশল বলতে ভালো। আমরা তো ওই যেরকম বাইয়েছে আগে ওইরকমই আমরা বাই। নতুন কোনো কৌশল নাই, আর সরকারও নতুন কোনো পদ্ধতি আমাদেরকে
দেখায় না। মৎস্যজীবীদের এই নেতার দাবি, সরকারিভাবে ভর্তুকি দিয়ে মাছ ধরার আধুনিক সরঞ্জাম দেয়া হলে সমুদ্র থেকে কয়েক গুণ মাছ আহরণ বাড়বে। যদিও আমাদের এই কিছু সরঞ্জাম সরকারিভাবে দেওয়া হইতো, একটা দাম নির্ধারণ করে দেওয়া হইতো, একটু কম দামে দেওয়া হইতো, তাহলে আমরা অনেকেই কিনতে পারতাম এবং আমরা এটা নিয়ে সাগরে গেলে আমরা মাছও বেশি পাইতাম। তবে আধুনিকায়নের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় আছে বলে জানান জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। আমরা মৎস্যজীবীদের আধুনিক যন্ত্রপাতি এবং আধুনিকায়ন করার জন্য ইতিমধ্যে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি। এটি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। আগামী 4 বছরের মধ্যে জেলেদের মাছ ধরার কৌশল ও আধুনিকায়নের পরিকল্পনা রয়েছে বলে জানায় মৎস্য বিভাগ। বাংলাদেশের সমুদ্র সীমায় 8 মিলিয়ন মাছ মজুদের বিপরীতে প্রতি বছর 7 লাখ মেট্রিক টন মাছ আহরণ করে বাংলাদেশি জেলেরা। যথাযথ আহরণ কৌশল, সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে সামুদ্রিক মৎস্য সম্পদ হয়ে উঠতে পারে বাংলাদেশের সুনীল অর্থনৈতিক স্তম্ভ। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। ৭১-এ মহান মুক্তিযুদ্ধের ক্যাম্প, সঙ্গে ৮৮ বছরের ঐতিহ্য, অথচ হঠাৎ করেই সেই শিক্ষা প্রতিষ্ঠানটির নাম পরিবর্তনের অপচেষ্টা। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের আপত্তির পরও থামেনি প্রভাবশালী মহলটি। এর প্রতিবাদে পালিত হলো মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি। ১৯৩২ সালে প্রতিষ্ঠিত শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের নাম পরিবর্তনের খবরে প্রতিবাদের ঝড় ওঠে। বুধবার সকালে বরিশালের শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও ম্যানেজিং কমিটির সদস্যরা। তারা চান ৮৮ বছরের ঐতিহ্যকে ধরে রাখা হোক। ৮৮ বছর পর্যন্ত আমাদের এই স্কুলের নাম শ্যামপুর মাধ্যমিক স্কুল নামে আসছে। আমরা কোনো নতুন নাম আসুক, আমরা এটা চাই না। কোনো কিছুর বিনিময়ে যেন এটি পরিবর্তন, সংযোজন, বিয়োজন, কর্তন না করা হয়। আমরা এটার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। আমরা এই নাম পরিবর্তনের বিপক্ষে আমরা আজকে মানববন্ধনে দাঁড়াইছি। জনগণ একত্রিত হয়েছি যে যাতে করে এই নামটা পরিবর্তন না হয়। নাম পরিবর্তনের শহরের রাজনীতি আমরা এই দেশ গ্রামে চাই না। কিছু কুচক্রম হলে স্কুলের নাম পরিবর্তন করতে চায়, আমরা এই স্কুলের নাম পরিবর্তন করতে চাই না। এই নাম পরিবর্তন না করে গ্রামের জন্য একটা কলেজ করুক তাদের ওই নামে, আমাদের কোনো আপত্তি নেই। মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়া মুক্তিযোদ্ধারা ৭১-এ মুক্তিযোদ্ধাদের ক্যাম্প থাকা বিদ্যালয়টির নাম পরিবর্তনের উদ্যোগে মর্মাহত। পরিবর্তন কেন হবে? শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয় এই যে ক্যাম্প বানাইছি, আমরা এই ক্যাম্পে থাকিয়া আমরা যুদ্ধ করেছি। মানববন্ধন শেষে গণস্বাক্ষর কর্মসূচির পাশাপাশি বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়। সময় সংবাদ, বরিশাল। কুষ্টিয়ায় এনআইডি জালিয়াতি মামলার এজাহারভুক্ত আসামি যুবলীগ নেতা আশরাফুজ্জামান সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে শহরের লাহিনীপাড়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ভুয়া এনআইডির মাধ্যমে NS রোড এলাকার বাসিন্দা MM ওয়াদুদের 100 কোটি টাকার সম্পত্তি দখল করে নেয় একটি চক্র। এ ঘটনায় এজাহারভুক্ত 18 জন সহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী। এই মামলার অন্যতম আসামি শহর যুবলীগের সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক আশরাফুজ্জামান সুজন। এনআইডি জালিয়াতিতে জড়িতদের তথ্য অনুসন্ধানে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে বলেও জানায় পুলিশ। সময় সংবাদের প্রতিবেদক সুজাউদ্দিন রুবেল সহ গণমাধ্যম কর্মীদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে। সকালে রংপুর প্রেস ক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় রুবেল সহ অন্যান্য সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদ জানান তারা। পাশাপাশি গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান বক্তারা। একই দাবিতে চাঁদপুর জেলা প্রেস ক্লাবের সামনে জড়ো হন বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। এরপর মানববন্ধন কর্মসূচিতে সময় সংবাদের রিপোর্টার রুবেলকে হত্যা চেষ্টা এবং বিজয় টিভির রিপোর্টার জুলহাসকে হত্যায় জড়িতদের শাস্তি দাবি জানানো হয়। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশে আবারও বেড়েছে করোনার মৃত্যু। একদিনে প্রাণ গেল 41 জনের। শিশুদের ঝুঁকি বাড়াচ্ছে জটিল রোগ MIS। এবং ঘাটতি না থাকলেও লাগামহীন পেঁয়াজের বাজার। সিন্ডিকেটের কারসাজির অভিযোগ। খাতুনগঞ্জে ফোন কলেই কোটি কোটি টাকার ব্যবসা। কাগজপত্র না থাকায় দাম বাড়ে যখন তখন। এ ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়।